ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। পশ্চিমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে পারে মস্কো। সংঘাত বন্ধের প্রচেষ্টার মধ্যেই রুশ হামলায় ওডেসায় নিহত ৮। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের বৈঠক। প্রথম ভাগে অগ্রগতির দাবি। আলোচনার মধ্যেও উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ১০। ইরানে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে প্রবেশের সিদ্ধান্ত এককভাবে নেবে আইএইএ। প্রত্যাখ্যান তেহরানের। সংস্থাটির বক্তব্য অযৌক্তিক আখ্যা। ভেনেজুয়েলা উপকূলের কাছে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন মহড়া, উত্তেজনা কমানোর আহ্বান জাতিসংঘের। এবং শিগগিরই বন্ধ হতে পারে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ, আশা যুক্তরাষ্ট্রের। নতুন করে সংঘাত ছড়ানোর অনিশ্চয়তার মুখে থাইল্যান্ডে থাকা লাখো কম্বোডীয় অভিবাসী শ্রমিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন আলোচনা কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ, এই চার পক্ষকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই ইউক্রেনের অবস্থান শক্ত করতে ৯০ বিলিয়ন ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৭ জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে ২০ লাখেরও বেশি মানুষ, যা তীব্র শীতে তাদের বিপাকে ফেলেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সূত্র জানায়, প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ট্যাঙ্কারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন আলোচনা কাঠামো প্রস্তাব করেছে। তার ভাষায়, এই কাঠামোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিরাও থাকতে পারেন। শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওবেরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করবে। এর ফলাফলের উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিয়েভ। মার্কিন নেতৃত্বাধীন এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে ফ্লোরিডার মিয়ামিতে। আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিজেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন, যদিও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে মস্কো। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইউক্রেনের অবস্থান শক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। জেলেনস্কি জানান, ২০২৬-২৭ সালে ৯০ বিলিয়ন ইউরো অর্থায়ন পাবে ইউক্রেন, যা ভবিষ্যৎ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও জোরালো করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, রুশ অধিকৃত এলাকায় নির্বাচন সম্ভব নয় এবং ইউক্রেনের নির্বাচন কবে ও কিভাবে হবে তা নির্ধারণ করার অধিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গত ২৪ ঘন্টায় গাজার ২ ভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় ৪ জন এবং গাজা সিটি তুফাহ এলাকায় নারী ও শিশুসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। তীব্র শীতে অঞ্চলটিতে বাড়ছে শিশুর মৃত্যুহার। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা মিয়ামিতে বৈঠক করে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছেন। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার বানি সুহেইলা এলাকায় একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। একই দিন গাজা সিটির তুফা এলাকায় আশ্রয়কেন্দ্রে হামলায় নারী ও শিশুসহ অনেকে নিহত হন। চলাচলে বিধিনিষেধ এবং হামলার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি উদ্ধারকারীরা। ইসরায়েলের দাবি, গাজায় অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা শুক্রবার মিয়ামিতে বৈঠক করেন। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অগ্রগতি মূল্যায়ন করেন তারা। এ সময় মানবিক সহায়তা বৃদ্ধি, মরদেহ হস্তান্তর, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা কমানোকে প্রথম ধাপের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে দ্বিতীয় ধাপের জন্য গাজায় স্বায়ত্তশাসিত প্রশাসন গঠন, বেসরকারি ও নিরাপত্তা কাজ পরিচালনার পরিকল্পনা এবং অবকাঠামো ও বাণিজ্য সহ পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো আলোচনা করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি এখনো বিপজ্জনক। 16 লাখ মানুষ তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। কিছু এলাকায় পরিষ্কার পানি পৌঁছেছে, স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলা হয়েছে। তবে শীত ও বৃষ্টি শিশুদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলতে হবে। একই সঙ্গে বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, শীতে গাজায় শিশু ও নবজাতকেরা মারা যাচ্ছে। খান ইউনিসে 29 দিনের নবজাতক হাইপোথার্মিয়ায় মারা গেছে। আশ্রয় ও কাপড় না পেয়ে প্রাণ গেছে 2 সপ্তাহ বয়সী আরেক শিশুর। সংস্থাটি জানায়, শীতের কারণে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বাড়ছে, যা 5 বছরের নিচে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার নিয়ে তেহরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। সংস্থাটি বলছে, ওই স্থাপনার প্রবেশের বিষয়ে খোদ সংস্থাটি সিদ্ধান্ত নেবে। তবে IAEA এর এমন অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এই অবস্থায় ইরানের 4র্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করার তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। এদিকে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের দাপ্তরিক সংবাদ সংস্থা মিজান জানায়, সুপ্রিম কোর্ট দণ্ড বহাল রাখার পর শনিবার সকালে আঘিল কোশাভার্জ নামে ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। এর আগে চলতি বছরের শুরুতে 27 বছর বয়সী আঘিলকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়া থেকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর এ ধরনের অভিযোগে অন্তত 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA জানিয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আদৌ প্রবেশ করা যাবে কিনা তা সংস্থাটি নিজেই ঠিক করবে। ইরান একতরফাভাবে এর সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, স্থাপনাগুলো অনিরাপদ ও পরিদর্শক প্রবেশে অনুপযোগী হয়ে থাকলে তা যাচাইয়ে IAEA-কে সুযোগ দিতে হবে। যদিও সংস্থাটির এ ধরনের অবস্থানকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের সঙ্গে ফোনালাপে পারমাণবিক ইস্যুতে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফোনালাপ ইস্যুতে আরাকচি বলেন, ইরান কখনোই সংলাপ প্রত্যাখ্যান করেনি, তবে একতরফা চাপের ভিত্তিতে আলোচনা গ্রহণযোগ্য নয়। এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 3 ইউরোপীয় শক্তির অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন তিনি। ইরান 4র্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করেছিল বলে তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনত এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বিজ্ঞানীরা পিওর ফিউশন বা বিশুদ্ধ পারমাণবিক সংযোজন প্রযুক্তির ওপর ভিত্তি করে অস্ত্র তৈরির তাত্ত্বিক দিকগুলো খতিয়ে দেখেছেন। এই প্রযুক্তির বিশেষত্ব হলো এতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের প্রয়োজন হয় না। পাশাপাশি বিস্ফোরণের কারণে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বা ছায়াও তৈরি হয় না। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই এই প্রযুক্তিতে সফলভাবে অস্ত্র তৈরি করতে পারেনি। নাসরিন রুমি, সময় সংবাদ। ভেনেজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ চলাচলে সম্পূর্ণ অবরোধ ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই অভিযান চালানো হয়। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফের সরকার পরিবর্তনের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। দুদেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ভেনেজুয়েলার উপর সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় দেশটিতে যে কোনো ধরনের তেলবাহী ট্যাঙ্কার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস। এর কিছুদিন পরই ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। 3 মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় অভিযানের নেতৃত্ব দেয় মার্কিন কোস্টগার্ড। অ্যাসোসিয়েটেড প্রেস জানায় এটি ছিল কনসেন্টেড বোর্ডিং, অর্থাৎ জাহাজটি স্বেচ্ছায় থেমে মার্কিন বাহিনীকে তল্লাশির অনুমতি দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় এটি দ্বিতীয় ট্যাঙ্কার জব্দের ঘটনা। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে পুয়ের্তো রিকোর পন্স ও আগুয়াদিলার বিমানবন্দরে মার্কিন সামরিক মহড়া চালানো হয়। পন্সের মার্সেদিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারী পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার মোতায়েন করা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানায় অঞ্চলটিতে হাজার হাজার সেনা, নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই ভেনেজুয়েলায় স্থল হামলা শুরুর হুমকি দেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব পদক্ষেপকে সরকার উৎখাতের চেষ্টা বলে অভিযোগ করেছেন। বলেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। বড়দিন উপলক্ষে ইংরেজিতে দেয়া এক বার্তায় তিনি মার্কিন জনগণকে যুদ্ধ উস্কে দেয়া নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ উল্লেখ করে সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ধোঁয়াশাচ্ছন্ন ভারতের দিল্লি, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বায়ু দূষণ। ঘন কুয়াশায় দিল্লিতে বাতিল শতাধিক ফ্লাইট, প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। সোমবারের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকরে থাইল্যান্ড কম্বোডিয়াকে রাজি করানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকায় 1000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে বহু শিক্ষার্থী ও তাদের পরিবার। সংঘর্ষের প্রভাব পড়েছে দূরবর্তী উপকূলেও। থেমে গেছে মাছ ধরা, স্থবির হয়ে পড়েছে স্থানীয় বাজার। অনিশ্চয়তায় পড়েছেন থাইল্যান্ডে অবস্থানরত লাখো কম্বোডীয় অভিবাসী শ্রমিক। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্তবর্তী 1060টি স্কুল একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় থাই শিক্ষা মন্ত্রণালয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুরিরাম প্রদেশে 100-র বেশি স্কুল বন্ধ। শিশু ও কিশোরদের বড় একটি অংশ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, যেখানে পড়াশোনা ও স্বাভাবিক শৈশব দুটোই থমকে গেছে। টানা 13 দিন ধরে আমি এখানে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে আমরা বাড়ি ছেড়েছি। আমি তাড়াতাড়ি স্কুলে ফিরতে চাই, আমার বন্ধুদের দেখতে চাই। সংঘর্ষের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পড়েছে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় ট্রাট প্রদেশের উপকূলেও। নিরাপত্তাজনিত কারণে নৌবাহিনীর নির্দেশে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। কাজ হারিয়েছেন জেলেরা, বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র পথ। স্থানীয় চেম্বার অফ কমার্স বলছে আয় বন্ধ হলেও ঋণের বোঝা থেকেই যাচ্ছে, যা চরম সংকটে ফেলেছে উপকূলীয় অর্থনীতিকে। মাছ ধরা নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে, যেখানে প্রতিদিন 100 কেজির বেশি সামুদ্রিক মাছ ও চিংড়ি বিক্রি হতো। এখন তা নেমে এসেছে 1/5। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়েছেন থাইল্যান্ডে থাকা 5 লাখেরও বেশি কম্বোডীয় অভিবাসী শ্রমিক, যারা না পারছেন দেশে ফিরতে, না নিশ্চিত করতে পারছেন কাজের ভবিষ্যৎ। সব মিলিয়ে তাদের জীবন এখন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে থাইল্যান্ড ও কম্বোডিয়াকে আবারও ফিরিয়ে আনতে কাজ করছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, সোমবারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে দুই দেশকে রাজি করানো সম্ভব হবে বলে তারা আশাবাদী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 850টি কামিকাজি ড্রোন কিনছে ভারত। এতে প্রায় 2000 কোটি রুপির বাজেট নির্ধারণ করেছে নয়াদিল্লি। অপারেশন সিঁদুর থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ড্রোন সক্ষমতা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রায় 2000 কোটি রুপির মূল্যের 850টি কামিকাজি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ড্রোনগুলো সেনাবাহিনী সহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বাহিনীকে আধুনিক যুদ্ধ সক্ষমতায় সজ্জিত করতে ব্যবহার করা হবে। মন্ত্রণালয় সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সেনাবাহিনীর ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে অনুমোদন পেতে পারে। সে বৈঠকে ড্রোন কেনার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেয়া হবে।
এই ছাড়পত্র মিললেই শুরু হবে ড্রোন কেনার প্রক্রিয়া। ভবিষ্যতে সব যুদ্ধ ইউনিটকে সজ্জিত করতে প্রায় 30,000 ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে ভারতের। সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে অশ্নি প্লাটুন গঠন করা হবে, যারা শত্রু অবস্থান ও সন্ত্রাস দমন অভিযানে ড্রোন পরিচালনা করবে। ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা ANI-কে জানিয়েছেন, অপারেশন সিঁদুরে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। তিনি জানান, এই অভিযানে খুবই কার্যকর যুদ্ধাস্ত্র ছিল ড্রোন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে ড্রোনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা বাহিনী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 2030 সালের মধ্যে ভারতের বিমানবন্দরে $1,100 কোটি বিনিয়োগ করতে চায় আদানি গ্রুপ। এর আওতায় নতুন টার্মিনাল, ট্যাক্সিওয়ে ও রানওয়ে নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। এতে যাত্রী সেবা 60% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আকাশপথে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে ভারতের বিমানবন্দরগুলোতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় আদানি গ্রুপ। এরই মধ্যে প্রতিষ্ঠানটির ওপর 7টি বিমানবন্দর পরিচালনার দায়িত্ব থাকলেও নতুন করে আরও 11টি বিমানবন্দরে বিনিয়োগ করতে চায় তারা। এর ফলে আগামী 5 বছরে 11টি বেসামরিক বিমানবন্দরের অবকাঠামো খাতে $1,100 কোটি বিনিয়োগের বড় পরিকল্পনা নিয়ে দরপত্র করছে গৌতম আদানির প্রতিষ্ঠানটি। এর আওতায় টার্মিনাল, ট্যাক্সিওয়ে ও রানওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছে তারা। এতে যাত্রী সেবা 60% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশটিতে 163টি বিমানবন্দর থাকলেও 2047 সালের মধ্যে 350 থেকে 400টি বিমানবন্দর স্থাপনের লক্ষ্য রয়েছে ভারত সরকারের। এরই অংশ হিসেবে চলতি বছর অমৃতসর ও বেনারস সহ 11টি বিমানবন্দর ইজারা দেওয়ার পরিকল্পনা ঘোষণা দেয় মোদী প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার ঐতিহাসিক শুনানি আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালতে 12 থেকে 29 জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। এর মধ্যেই মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তা বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক নাগরিক। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের একটি তদন্ত মিশন মিয়ানমারের সেনাবাহিনীর এই অভিযানকে গণহত্যামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেয়, যদিও মিয়ানমার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। রোহিঙ্গাদের দমনে চালানো অভিযানের বিরুদ্ধে 2019 সালে ইসলামী সহযোগিতা সংস্থার সমর্থনে আন্তর্জাতিক আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। এবার সেই মামলার ঐতিহাসিক শুনানি শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালতে আগামী 12 থেকে 29 জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। জানুয়ারির প্রথম ভাগে অভিযোগ উপস্থাপন করবে গাম্বিয়া। এরপর নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে মিয়ানমার। 1948 সালে জেনোসাইড কনভেনশনের আওতায় দায়ের হওয়া এই মামলাটি 1 দশকেরও বেশি সময় পর আইসিজেতে পূর্ণাঙ্গ গণহত্যা শুনানির নজির হতে যাচ্ছে। এবারের শুনানি ভবিষ্যৎ গণহত্যা মামলার মানদণ্ডও নির্ধারণ করতে পারে বলে মনে করছে আইসিজে। এদিকে মিয়ানমারে আসন্ন নির্বাচনের আগে চলছে জান্তা বাহিনীর দমন পীড়ন। সাগাইং অঞ্চলের বিভিন্ন এলাকায় সপ্তাহ জুড়ে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। নির্বাচনের আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার নিয়ন্ত্রণ নিতেই হামলার মাত্রা বাড়ানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দেশটির শ্যাডো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের তথ্য অনুযায়ী 2021 সালে সামরিক সরকার দেশটির ক্ষমতায় আসার পর জান্তা বাহিনীর হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,500-এ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন উপলক্ষে জার্মানি জুড়ে সাজ রব, শহরে শহরে বর্ণিল আলোকসজ্জা, বসছে মেলা, বাড়ছে স্থানীয় সহ পর্যটকদের ভিড়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে তোষাখানার দ্বিতীয় মামলায় 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একসঙ্গে দুজনকে 1,64,00,000 রুপি জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে কারাবাসের মেয়াদ আরও বাড়তে পারে বলে জানান আদালত। স্থানীয় সময় শনিবার দেয়া রায়ে বলা হয়, সৌদি যুবরাজের দেয়া প্রায় 8 কোটি রুপি মূল্যের গহনা মাত্র 29 লাখ রুপিতে কিনে রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি করা হয়েছে। আগে থেকেই বেশ কয়েকটি দুর্নীতি ও সহিংসতা মামলায় দেশটির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান। নতুন করে
আদালতের ঘোষণা করা রায় তার রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন অনেকে। দেখছেন আন্তর্জাতিক সময়। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভারতে বায়ু দূষণের মাত্রা। শনিবারও দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 380, যা খুব খারাপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এদিন দিল্লি 40টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 16টিতেই AQI ভয়াবহ স্তরে পৌঁছে যায়। ঘন কুয়াশার কারণে দিল্লিতে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট, প্রভাব পড়েছে ট্রেন শিডিউলেও। এদিকে আগামী সোমবার পর্যন্ত দিল্লি ও আশপাশের রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে বলছে আবহাওয়া দফতর। ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, বাতাসের সঙ্গে ধূলিকণা আর কালো ধোঁয়া মিশে বায়ুদূষণ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নির্দিষ্ট দৃষ্টিসীমার মধ্যেও স্পষ্টভাবে দেখা যায় না কিছুই। ভারতের সরকারি আবহাওয়া সংস্থা SAFAR জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI ছিল 380, যা খুব খারাপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এদিন দিল্লির 40টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 16টিতে AQI ভয়াবহ স্তরে পৌঁছে যায়। দৃষ্টিসীমা কমে যাওয়ায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভারতের বিমান চলাচল। শুধু শনিবারে শতাধিক ফ্লাইট বাতিল করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে দিল্লি সহ অমৃতসর, চণ্ডীগড়, লখনৌ, বারাণসী ও পাটনায় ফ্লাইট চলাচলের সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। ঘন কুয়াশার প্রভাব পড়েছে ভারতের ট্রেন চলাচলেও। এদিন অনেক ট্রেন গড়ে 3 থেকে 4 ঘন্টা দেরিতে ছেড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চালকদের ধীর গতিতে গাড়ি চালাতেও দেখা যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে, সোমবার পর্যন্ত দিল্লি ও আশপাশের রাজ্যগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে। এমন পরিস্থিতিতে দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের আপাতত বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে ভারতের আসামের হোজাই জেলায় ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত 7টি হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও একটি হাতি শাবক। স্থানীয় সময় শনিবার ভোরে সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসটি হোজাই এলাকায় পৌঁছালে রেল লাইনের ওপর প্রায় 100 হাতির একটি দল সামনে আসে। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক চাপানো হলেও কয়েকটি হাতি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে লোকোমোটিভ সহ 5টি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির করিডোর নয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ও রেল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত বগির প্রায় 200 যাত্রীকে নিরাপদে অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়। তবে এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। দেখছেন আন্তর্জাতিক সময়। সামাজিক বিচ্ছিন্নতা ও মানবিক সম্পর্কের টানাপোড়েন থেকে মুক্তি পেতে জাপানের এক নারী এআইকে জীবনসঙ্গী করেছেন। তিনি জানান, চ্যাট জিপিটির নিরবিচ্ছিন্ন সময় ও সহমর্মিতা তাকে মানসিক প্রশান্তি দেয়। বিশ্লেষকদের মতে আঘাতহীন এবং নিরাপদ থাকা যায় বলেই মানুষের বদলে ডিজিটাল সম্পর্ককে বেছে নিয়েছেন এই নারী। সম্প্রতি হানা নামে জাপানের এক নারী বিয়ে করেছেন চ্যাট জিপিটিকে। কিন্তু মধ্যবয়সী এই নারী কেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তা নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। জাপানি সমাজে মানুষের মধ্যে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা একটি গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এ কারণে হানার মতো নারীরা জীবনসঙ্গী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বেছে নিয়েছেন। হানা মনে করেন, একজন মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জটিল, কারণ তাতে রয়েছে মানসিক চাপ, যেখানে ভুল বোঝাবুঝি এবং আঘাত পাওয়ার ভয় থাকে। এই নারী আরও জানান, তিনি যখনই বিষণ্ণ বা ক্লান্ত বোধ করেন, চ্যাট জিপিটি অত্যন্ত ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে তার কথা শোনে, যা তাকে মানসিকভাবে শান্ত করে। জাপানের কঠোর কর্মসংস্কৃতিতে মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হওয়ায় চ্যাট জিপিটির 24 ঘন্টার সহজলভ্যতা তার জীবনে বিশাল শূন্যতা পূরণ করেছে। জাপানে এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও অনেক জাপানি নাগরিক ভার্চুয়াল ক্যারেক্টার বা রোবটকে বিয়ে করেছেন। এই ঘটনাটি মূলত মানুষের একাকিত্ব এবং প্রযুক্তির সাথে আমাদের ক্রমবর্ধমান আবেগীয় সম্পর্কের একটি উদাহরণ। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইতালির ইজলুর শহরে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের নিয়ে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয় ছিল আয়োজনের মূল লক্ষ্য। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ইজদুর শহরের বিভিন্ন স্কুলে ভালো ফল করা বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। মালদ্বীপে হয়ে গেল দুদিনব্যাপী বাংলাদেশ মেডিকেল এডুভেস্ট শিক্ষা প্রদর্শনী 2025। ঢাকা ও মালের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশের 15টির বেশি শীর্ষ মেডিকেল কলেজ। স্টলগুলোতে ছিল শিক্ষার্থীদের ভিড়। চলছে কাউন্সেলিং ও সরাসরি তথ্য বিনিময়। বাংলাদেশ হাই কমিশনের মতে এই আয়োজন দুদেশের শিক্ষা ও পাবলিক ডিপ্লোমেসি ও সফটওয়্যার পাওয়ার জোরদার করবে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। শুক্র ও শনিবার মালদ্বীপে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল এডুভেস্ট শিক্ষা প্রদর্শনী 2025। রাজধানী মালের বার্সেলো নাসুন্দুরা কনভেনশন সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। মালদ্বীপ সরকার ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই আয়োজন করে। এতে বাংলাদেশের প্রথম সারির 15টিরও বেশি মেডিকেল কলেজ অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাত শিনা, বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল রহিম হাসান। প্রদর্শনীতে মেডিকেল কলেজের প্রতিনিধি ও শিক্ষা পরামর্শকদের ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। তারা মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে ভর্তি, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেন। স্টলগুলোতে ছিল শিক্ষার্থীদের ভিড়। চলেছে কাউন্সেলিং ও সরাসরি তথ্য বিনিময়। 15টা মেডিকেল কলেজ এসেছে মালদ্বীপের স্বাস্থ্যসেবার মালদ্বীপ থেকে বাংলাদেশে এমবিবিএস পড়তে যাওয়ার জন্য উৎসাহিত করার জন্য। কেন আমরা উজবেকিস্তান বা কিরগিজস্তান না গিয়ে বাংলাদেশে যাব, এই বিষয়টা বোঝাতে। মালদ্বীপের শিক্ষার্থীরা জানান, দক্ষিণ এশিয়ার মানসম্মত ও সাশ্রয়ী মেডিকেল শিক্ষার জন্য বাংলাদেশ জনপ্রিয় গন্তব্য। বাংলাদেশে ইন্টার্নশিপ শেষ করা মালদ্বীপের শিক্ষার্থীরাও একই মত দেন। I would recommend everyone to come to Bangladesh and explore Bangladesh to study MBBS here. I have had a good experience here, and even the accommodation and everything, and the culture and everything. What I have experienced, so it was a good experience for me. বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীরা পড়াশোনা করলে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে বলেও জানান সংশ্লিষ্টরা। এতে দেশের অর্থনীতিও গতিশীল হবে। একথা জানান স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। সেই সাথে আমরা আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে মালদ্বীপের ছাত্রছাত্রীদেরকে, মেডিকেল শিক্ষার্থীদেরকে পাবো। আয়োজকরা জানান, মালদ্বীপের তরুণদের কাছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তুলে ধরাই প্রদর্শনীর মূল লক্ষ্য। আগ্রহীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাও উদ্দেশ্য। আমাদের বাংলাদেশে আসলে মেডিকেল পড়াশোনা অনেক ভালো, সেটা তারা এখানেও অনেকেই বলছে, এবং অনেকে যারা পড়াশোনা করে আসছে তারাও রিভিউ, অনেকে আসছে তারা রিভিউ দিচ্ছে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশে মেডিকেল পড়াশোনাটা অনেক বেটার। এই প্রদর্শনী দুই দেশের কূটনীতি ও পাবলিক ডিপ্লোমেসি জোরদার করবে বলে মনে করেন বাংলাদেশ হাই কমিশনার। মালদ্বীপের শিক্ষার্থীরা যখন বাংলাদেশ থেকে পড়ে এই দেশে ব্যাক করবে, এই ব্যাক করার পরে তাদের মধ্যে বাংলাদেশের বিষয়ে যে পজিটিভ একটা ইমেজ তৈরি হবে, যেটাকে আমরা বলি যে আমাদের পাবলিক ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই ইমেজটাকেই আমরা কাজে লাগাতে চাচ্ছি। দুই দেশেরই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপের শিক্ষার্থীরা কম খরচে ও সহজ প্রক্রিয়ায় বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইল ফলক ছুঁয়েছে জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। প্রথমবারের মতো মাইকেলা বেন্টহাউস নামের এক হুইলচেয়ারে ব্যবহারকারী নারীকে মহাকাশে পাঠিয়েছে তারা। স্থানীয় সময় শনিবার ব্লু অরিজিনের রকেটে চড়ে টেক্সাস থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন বেন্টহাউস ও তার 5 সহযাত্রী। কার্বন লাইন অতিক্রমের পর তারা কয়েক মিনিটের জন্য মাইক্রোগ্র্যাভিটির অভিজ্ঞতা নেন। এরপর প্যারাশুটের সহায়তায় ক্যাপসুলটি নিরাপদে টেক্সাসের মরুভূমিতে অবতরণ করে। 2018 সালে বাইক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পান বেন্টহাউস। বড়দিন ঘিরে আতশবাজির আলোয় ঝলমল ব্রাজিলের রিও নেগ্রো নদী। স্থানীয় সময় বৃহস্পতিবার মানাউস সিটি হলের উদ্যোগে সান্তা ক্লজের নৌকা পৌঁছে যায় নৌকা ভর্তি উপহার, গান আর উৎসবের আবহ নিয়ে। এছাড়া বড়দিনের আয়োজনকে আরও স্মরণীয় করতে
স্লোভেনিয়ার একটি গুহায় দর্শনার্থীদের বিনোদন দিয়েছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পীরা। আসছে বড়দিন, বিশেষ খাবার, সাজ পোশাক, সান্তাক্লজের সঙ্গে সাক্ষাৎ, উপহার বিনিময় আর ক্রিসমাসের বর্ণিল আলোকসজ্জা নিয়ে এই দিনে প্রতি বছর উদযাপিত হয় যিশু খ্রিস্টের জন্মদিন। আয়োজনটা ছোট হোক বা বড়, শহর কিংবা গ্রাম, সবার মধ্যে আনন্দ ভাগ করে নেওয়াটাই আসল। ব্রাজিলের আমাজনের দুর্গম নদীপথে এবার বড়দিনের আনন্দ পৌঁছে দিল সান্তাক্লজের নৌকা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে আতশবাজির আলোয় ঝলমল করছিল রিও নেগ্রো নদী। মানাউস সিটি হলের উদ্যোগে সান্তাক্লজের নৌকা যায় উপহার নিয়ে। এতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আদিবাসী ও নদীর তীরে থাকা পরিবারগুলোর কাছে। সান্তাক্লজকে নৌকায় আসতে দেখে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একই দিনে বড়দিন উপলক্ষে স্লোভেনিয়ার একটি গুহায় দর্শনার্থীদের বিনোদন দেন অভিনেতা ও সঙ্গীত শিল্পীরা। তারা যিশু খ্রিস্টের জন্মকাহিনী মঞ্চস্থ করেন। 24 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পোস্টানা গুহা ইউরোপের অন্যতম বড় ও আকর্ষণীয় গুহা। প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ এই গুহা দেখতে আসেন। শিউলি রোজা, সময় সংবাদ। জার্মানিতে প্রতি বছরের মতো এবারও বড়দিনকে ঘিরে স্থানীয়দের আগ্রহের কমতি নেই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশেষ এই উৎসবের আগে দেশটির 16টি প্রদেশের বিভিন্ন শহরে বসেছে ক্রিসমাস মেলা। মেলায় ভিড় করছেন হাজারো দর্শনার্থী। জার্মানি থেকে বড়দিনের মেলার বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে জার্মানিতে চলছে ক্রিসমাস মেলা। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় ভাইনাক্সমার্কট। দেশটির 16টি প্রদেশের প্রায় সব শহরেই বসেছে এই মেলা। প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। রঙিন আলোয় সাজানো সান্তাক্লজের সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা, পাশাপাশি উপভোগ করছেন ঐতিহ্যবাহী খাবার ও জনপ্রিয় পানীয় গ্লুভাইন। চলতি বছর মেলাগুলোতে বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। এবছরের ক্রিসমাসটা এক কথায় অসাধারণ। আবহাওয়া বেশ চমৎকার, সাধারণ মানুষের উপস্থিতিও বেশ ভালো, এক কথায় পারফেক্ট। ডিসেম্বর জুড়ে ক্রিসমাস মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরাও। পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে গেল বছর জ্যাকসন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে ক্রিসমাস মেলায় গাড়ি হামলার মতো ঘটনা যেন আর না ঘটে সে প্রার্থনাও করেন। এবছরের মেলার নিরাপত্তা ব্যবস্থাটা বেশ ভালো মনে হলো বেশ নিরাপদ। ক্রিসমাস মেলায় যতবার আসি মগদেবুর্গের গাড়ি হামলার ঘটনার কথা মনে পড়ে। সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবে মেলায় আসছে, সবাই পরিবারের সাথে আনন্দ ভাগ করছে। এদিকে গেল সপ্তাহে বায়ার্নের ডিঙ্গলফিং ল্যান্ডাউ এলাকায় এক ক্রিসমাস মেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মিশর ও সিরিয়ার একজন করে এবং মরক্কোর 3 জন রয়েছেন। ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এবছরের বড়দিনের উৎসবকে ঘিরে সাধারণ মানুষের চাওয়া ছিল নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত জার্মান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সে দায়িত্ব পুরোপুরি পালন করতে পেরেছে, এমনটাই মনে করছেন অনেকেই। তবুও সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ জার্মান প্রশাসনের। বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। স্কোয়াড ঘোষণার এখনো প্রায় 5 মাস বাকি থাকলেও দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন ব্রাজিল হেড কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। নেইমার ইস্যুতে কিছু না বললেও 2 তরুণ সেনসেশনের দলে থাকাটা প্রায় নিশ্চিত বলা যায়। এদিকে নিউ জার্সি থেকে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। দলের বেস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অথবা বোস্টনে হতে পারে বলে জানিয়েছে দলটির কোঅর্ডিনেটর। গ্রুপিং সূচি চূড়ান্ত, সমর্থকরা এখন অধীর অপেক্ষায় গ্রেটেস্ট শো অন আর্থ মাঠে বসে উপভোগের। অবশ্য তার আগে আলোচনা হবে অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড নিয়ে। অনেক নতুন মুখ দেখা যাবে বিশ্বকাপে, আবার ঝরে পড়বে অনেক বড় নাম। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সমর্থকরা স্বপ্ন দেখছেন 2026 আসরে ঘুচবে তাদের অপেক্ষা, পূরণ হবে হেক্সা মিশন। অনেকে এরই মধ্যে মেলাতে শুরু করেছেন নানা সমীকরণ। 1970 সালে মেক্সিকোতে নিজেদের 3য় বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এর 2 যুগ পর 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে দুঙ্গার নেতৃত্বে 4র্থ বিশ্ব শিরোপা উঁচিয়ে ধরে সেলেসাওরা। এবার যুক্তরাষ্ট্রে হচ্ছে টুর্নামেন্ট, আর ব্রাজিলের বিশ্বকাপ জয়েরও পার হতে চলেছে 2 যুগ। কাকতালীয় বিষয়টাকেই 2-2 4 মেলাতে চাইছেন সমর্থকরা। শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিনা সেটার উত্তর জানতে অপেক্ষা করতেই হচ্ছে। তবে বিশ্বমঞ্চে কাদের কাঁধে থাকবে দায়িত্ব, কারা গায়ে জড়াবেন ব্রাজিলের ঐতিহাসিক জার্সি, সেটা নিয়ে আলোচনা তুঙ্গে।
নেইমারকে নিয়ে আছে অনিশ্চয়তা, তবে চূড়ান্ত দল ঘোষণার 5 মাস আগেই দুজন ফুটবলারের জায়গা স্কোয়াডে চূড়ান্ত বলে নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। ইনজুরি বাধা না হলে দুই তরুণ সেনসেশন ভিনি জুনিয়র ও এস্তেভাও দলে থাকবেন বলে নিশ্চিত করেন আনচেলোত্তি। এদিকে বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন কোথায় হবে তাদের বেস ক্যাম্প। ব্রাজিল গ্রুপ পর্ব শুরু করবে নিউ জার্সি থেকে, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ফিলাডেলফিয়া, আর শেষ ম্যাচ মায়ামিতে। এখনও পুরোপুরি চূড়ান্ত না হলেও ব্রাজিল দল তাদের বেস ক্যাম্প নিউ ইয়র্ক অথবা বোস্টনে করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য 64টি অফিসিয়াল ট্রেনিং গ্রাউন্ড বরাদ্দ দিয়েছে ফিফা, যা র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে দলগুলো পছন্দ মতো ট্রেনিং ফ্যাসিলিটি নির্ধারণ করতে পারবে। বিশ্ব ফুটবলের অভিজাত দলগুলোর একটি ব্রাজিল, একই সঙ্গে র্যাঙ্কিংয়েও তারা আছে ওপরের দিকেই, যার ফলে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাদের পছন্দ মতো হোটেল ও ট্রেনিং কমপ্লেক্স পাওয়াটা এক প্রকার নিশ্চিত। ব্রাজিল দলের সমন্বয়ক রদ্রিগো কায়তানো জানান, দলের সুবিধা ও ভ্রমণের সময় কমানোই মূল অগ্রাধিকার পাবে। হোটেলের অবকাঠামো, সরঞ্জাম এবং প্রতিটি স্টেডিয়ামের ভ্রমণের দূরত্ব বিবেচনা করা অপরিহার্য। আমরা আমাদের পছন্দের তালিকার প্রতিটা জিনিস পাব না, তবে দলকে সবচেয়ে ভালো পরিবেশ দেওয়ার জন্য আমরা আমাদের অগ্রাধিকারগুলি নির্ধারণ করব। সীমিত ভ্রমণ দূরত্ব, রাতের খেলা এবং উন্নত মানের সুযোগ সুবিধা থাকায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলই বেস ক্যাম্প হিসেবে বেছে নিতে চায় ব্রাজিল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রে। পশ্চিমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে পারে মস্কো। সংঘাত বন্ধের প্রচেষ্টার মধ্যেই রুশ হামলায় ওডেসায় নিহত 8। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের বৈঠক। প্রথম ভাগে অগ্রগতির দাবি। আলোচনার মধ্যেও উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 10। এবং ভেনেজুয়েলা উপকূলের কাছে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন মহড়া, উত্তেজনা কমানোর আহ্বান জাতিসংঘের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।